কলকাতার পুরনো হ্যারিসন রোড সংলগ্ন এলাকা বড়বাজার নামে পরিচিত। আজকাল বড়বাজারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এখানকার গলিগুলোতে ঢুকলে আপনার মনে হবে না আপনি বাংলায় রয়েছেন। খাস কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এমন একটি জায়গা যেখানে ঢুকলে আপনার মনেই হবে না আপনি কলকাতাতে আছেন, যেখানে চেয়ার টেবিল নয়, চলে গদির রাজত্ব। মূলত মারোয়াড়িদের একচ্ছত্র দাপট এখানে এলে আপনি হারিয়ে যাবেন ব্যবসা এবং ব্যবসায়ীর ভিড়ে। চরম ব্যস্ততম স্থানে শান্তিতে হাঁটার ফুসরতটুকু পাবেন না আপনি। সারাক্ষণ হাতে টানা রিক্সা বা ভ্যানে ডাই করে চলেছে জিনিসপত্র। আপনি হয়তো বিরক্ত হবেন, কিন্তু এই বড়বাজারের পিঠেই কিন্তু হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ মনে করে বাঙালি বুঝি ব্যবসা জানে না, কিন্তু ইতিহাস কিন্তু অন্য গল্প শোনায়। বাংলার বুকের তাবড় তাবড় ব্যবসায়ীদের গল্প বলে ইতিহাস। চলুন আজ আপনাদের শোনাই সেই গল্পই। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। চলুন ফিরে যাই 19 শতাব্দীর মাঝামাঝি সময়। সেই সময় এমন একজন বাঙালি ছিলেন যিনি চেয়েছিলেন ইংরেজদের দাসত্ব না করে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে। তিনি স্বপ্ন দেখেছিলেন হুগলি নদীর তীরে ইংরেজদের শিল্প বিপ্লব আনার। তিনি রামমোহন রায়ের ব্রাহ্মণ্যবাদের প্রতি শ্রদ্ধাশীল হলেও কখনোই কিন্তু নিজের ধর্ম ত্যাগ করেননি। তিনিই শিখিয়েছিলেন বাঙালিকে নতুন করে হাঁটতে। বাঙালিরাও যে ব্যবসা করতে জানে তার প্রমাণ করতে তিনি পাড়ি দিয়েছিলেন কালা পানি পেরিয়ে সুদূর বিলেতে। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার হাত ধরেই বাঙালির পরিচয় হলো ব্যাংকের সাথে। 19 শতকের প্রথম দিকে বাংলায় পাবলিক ব্যাংক ছিল না কোনো। যে আধা সরকারি ব্যাংকগুলো ছিল তা সরকারি ট্রেজারি অফিসগুলো থেকে বেশি কিছু নয়। 1828 সালে দ্বারকানাথ প্রতিষ্ঠা করলেন ইউনিয়ন ব্যাংক। তা ছিল জনসাধারণের জন্য উন্মুক্ত। এখন বেশিরভাগ মানুষই তাকে চেনেন রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের কেউ হিসাবে। ইতিহাসের ভিড়ে চাপা পড়ে গেছে তার সব কৃতিত্ব। রামলোচন ঠাকুর এবং অলকা সুন্দরী দেবীর পোষ্যপুত্র ছিলেন এই দ্বারকানাথ ঠাকুর। তার যখন 16 বছর বয়স তখন মারা যান রামলোচন ঠাকুর। তার মৃত্যুর 3 মাসের মাথায় জমিদারির দায়িত্ব নিতে হয় কিশোর দ্বারকানাথকে। তখন জমিদারি বিরাহিমপুর পরগনা, পান্ডুয়া আর কলকাতার কয়েকটা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। মাঝারি উচ্চতার ব্যক্তিত্ব সম্পন্ন জমিদার দ্বারকানাথের দৃষ্টি তখন বহু দূর। জমিদারি সামলাতে শিখে নিলেন আদালতের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, হিন্দু মুসলিম বিধান সহ আরও নানান বিষয়। সাহেব সান্নিধ্যে ইংরাজি ভাষাও ছিল তার নখদর্পণে। তিনি ইংরেজ সাহেবদের পরামর্শদাতা হিসাবেও কাজ করতেন, আবার আরবি ফার্সিতে লেখা দলিল ইংরাজি ভাষায় অনুবাদ করে দিতেন সাহেবদের জন্য। তারপর জমিদারি সামলাতে মন দিলেন ব্যবসা বাণিজ্যে। শাহজাদপুর এবং বীরহামপুরের দেখভালের জন্য তিনি নিয়োগ করলেন ইউরোপীয় ম্যানেজার, যা আজকের যুগে বেশ কর্পোরেট ধাঁচের। ব্যবসায়ী মহলে তার ব্যবসার মধ্যে আফিম, নীল, কয়লা, রেশম, চিনি, নুন আর জাহাজের ব্যবসায় ছিল সকলের আলোচনার মূল বিষয়। এছাড়াও তিনি কার অ্যান্ড ট্যাগর কোম্পানিতে 8 আনার অংশীদার ছিলেন। তিনি 1821-এ রামমোহন প্রতিষ্ঠিত সাপ্তাহিক সংবাদ কৌমুদীর সম্পাদকও ছিলেন। ইংরেজি সাপ্তাহিক বেঙ্গল হেরল্ড এবং বাংলা বঙ্গদূত পত্রিকার সূচনাও তিনিই করেন। তার পাঠানো অর্থেই চলত বেঙ্গল হরগড়া, ইন্ডিয়ান গেজেট, ইংলিশম্যানের মতো সংবাদপত্রগুলি। 1828 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অফ কাস্টমস সল্ট অ্যান্ড ওপিয়ামের দেওয়ান নিযুক্ত হন দ্বারকানাথ ঠাকুর। পরের বছরই প্রতিষ্ঠা হলো ইউনিয়ন ব্যাংকের। প্রথম বাণিজ্যিক ব্যাংক হলো এটি, যা কোনো কোম্পানির অধীনেই ছিল না। দ্বারকানাথ হলেন প্রথম ডিরেক্টর। 1821-এ এক ব্যবসায়ীর অংশীদারিতে রেজলিউশন জাহাজে বুয়েনোস আয়ার্স পাঠালেন মৌরি, জায়ফল এবং আখের রসে তৈরি রাম। সমান্তরালভাবে চালিয়েছিলেন জমিদারির সাথে এতগুলো ব্যবসা। আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে 1822-এ একটি বীমা সংস্থা তৈরি করেছিলেন তিনি, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স সোসাইটি। অর্থনৈতিক মন্দার বাজারেও তিনি করেছিলেন কার অ্যান্ড টেগার কোম্পানি। পিঠে চাপড়ে ছিলেন বড়লাট উইলিয়াম বেন্টিং।
এই কোম্পানির মাধ্যমে মূলত কাঁচা রেশম, ধান, নীল, চিনি, রাম, সোডা এসবের রপ্তানি চলত বিদেশে। জলপথে আমদানি রপ্তানির জন্য তার এবং তার দুই সাহেবের উদ্যোগে তৈরি হয়েছিল ওয়াটার উইচ নামের একটি জাহাজ। সঙ্গে ছিল আরও বেশ কিছু জাহাজ। ব্যবসার সুবিধার জন্য কয়েকজনকে সাথে নিয়ে তিনি তৈরি করেছিলেন ক্যালকাটা স্টিম ট্যাগ অ্যাসোসিয়েশন। ম্যাকিনতোশ কোম্পানি থেকে কিনে নেন তাদের স্টিমার ফোর্স। স্টিমারের নাম দেওয়া হয় দ্বারকানাথ। সাফল্যের চূড়ায় তখন তিনি, তবু থেমে যাননি সেখানেই। জাহাজের মতোই এগিয়ে চললেন তিনি তরতরিয়ে। আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি থেকে বর্তমান পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ নারায়ণকুড়ি এলাকায় 70,000 টাকায় কিনলেন কয়লা খনি। ফলে তার আমদানি রপ্তানির কাছে জাহাজের জ্বালানির জন্য আর কোনো চিন্তাই থাকলো না। পরে আবার তৈরি করেছিলেন বেঙ্গল কোল কোম্পানি। তিনি চেয়েছিলেন কলকাতা সহ ভারতের অন্যান্য বন্দরগুলির সাথে ইংল্যান্ডের বন্দরগুলির সহজ যোগাযোগ স্থাপন করতে। তার রুট ম্যাপ পর্যন্ত তিনি তৈরি করে ফেলেছিলেন, কিন্তু কলকাতা এবং ইংল্যান্ডের বণিকদের মধ্যে চূড়ান্ত রেষারেষির কারণে পরবর্তীকালে তা বাস্তবায়িত হয়নি। তাও হাল ছাড়েননি তিনি। গ্রেট ইস্টার্ন রেলওয়ে কোম্পানির তরফ থেকে কলকাতা থেকে রাজমহল পর্যন্ত রেলপথ স্থাপন করতে উদ্যোগী হয়েছিলেন, কিন্তু সেটা আর তিনি দেখে যেতে পারলেন না। উদ্যোগ ফলপ্রসূ হওয়ার আগেই তিনি মারা গেলেন মাত্র 51 বছর বয়সে। প্রথমবার তিনি বিলে দিয়েছিলেন নিজের জাহাজ ইন্ডিয়াতে চেপে। সেবার রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের সঙ্গে দেখা হয়েছিল তার। লন্ডনে দেখা হয়েছিল বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের সাথে। দ্বিতীয়বার গেছিলেন বেন্টিংস জাহাজে চেপে। 1846-এ 18ই মার্চ লন্ডনে এক নৈশভোজে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 1 অগস্ট মারা গেলেন। তাহলে ভাবুন তো, তিনি এত অল্প বয়সে মারা না গেলে আরও কতই না ব্যবসার মালিক হয়ে বসতেন তিনি। তাহলে বাঙালিরা ব্যবসা জানে তো? আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।